ইসলামের শ্রেষ্ঠ চার বিজ্ঞানীদের মধ্যে ইবনে সিনা একজন। ল্যাটিন ইউরোপে তিনি অ্যাভিসেনা পরিচিত। তার পুরো নাম হলো আল শাইখ আল বাইন আবু আলী আল হোসেইন ইবনে আবদুল্লাহ ইবন সিনা আল বুখারি। ইরানের একটি প্রদেশের নাম খোরাসান। এখানে শাসন করতেন আবদুল্লাহ। তার পুত্র ছিলেন ইবনে সিনা। মায়ের নাম সিতারা বিবি। তিনি 980 খ্রিস্টাব্দে বুখারার নিকটবর্তী আফসানাতে জন্মগ্রহণ করেন এবং 1037 খ্রিস্টাব্দে ইস্ফাহানে মৃত্যুবরণ করেন। ইবনে সিনা ছিলেন সর্বকালের সেরা বিজ্ঞানীদের একজন। তার চিকিৎসাশাস্ত্রে অবদান এতটাই গুরুত্বপূর্ণ যে প্রায় 18 শতকের শেষ পর্যন্ত প্রায় 700 বছর ধরে তার লিখিত বইগুলো অক্সফোর্ড, ক্যামব্রিজ সহ ইউরোপের নামিদামি বিশ্ববিদ্যালয়গুলোতে গুরুত্ব সহকারে পড়ানো হতো। পুত্রের জন্মের কিছুকাল পরেই আবদুল্লাহ তাকে বোখারায় নিয়ে আসেন। সে সময় বোখারা ছিল মুসলিম জাহানের জ্ঞান বিজ্ঞানের অন্যতম কেন্দ্র। শিশুপুত্রের মেধাদীপ্ত কথা বার্তায় পিতা বুঝলেন এককালে এ ছেলে দুনিয়া জোড়া খ্যাতি অর্জন করবে। তাই তিনি ছেলের সুশিক্ষার যাবতীয় ব্যবস্থা সুসম্পন্ন করেন। ইবনে সিনার মেধা ছোটকাল থেকেই সবার নজরে আসে এবং তাকে তখনকার সময়ের বিস্ময় হিসেবে ধরা হয়। মাত্র 10 বছরেই ইবনে সিনা পবিত্র কোরআনের 30 পারা মুখস্থ করে ফেলেন। তার পিতা ছেলের জন্য 3 জন গৃহ শিক্ষক নিযুক্ত করেন। এদের মধ্যে ইসমাইল সুফি শিখাতেন ধর্মতত্ত্ব, ফিকাহ ও তাফসীর। মাহমুদ মাসসা শিক্ষা দিতেন গণিত শাস্ত্র ও বিখ্যাত দার্শনিক আল নাতেলি শিক্ষা দিতেন দর্শন, ন্যায়শাস্ত্র, জ্যামিতি, টলেমির আল মাজেস্ট জওয়াহেরে মান্তেক প্রভৃতি। এ সময় তার বয়স 17 বছর। তিনি তখনকার দিনে প্রচলিত সকল জ্ঞান লাভ করে ফেলেন। বিখ্যাত দার্শনিক আল নাতেলি ইবনে সিনাকে সকল বিষয়ে জ্ঞান দান করেন। তিনি ইবনে সিনাকে স্বাধীনভাবে গবেষণা করার পরামর্শ দেন। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানে পারদর্শিতা অর্জনের সিদ্ধান্ত নেন। এজন্যে চিকিৎসার মাধ্যমে দুস্থ মানবতার সেবা করার জন্য মনস্থির করেন। এজন্যে চিকিৎসা বিষয়ক যাবতীয় গ্রন্থ সংগ্রহ করে তিনি গবেষণা শুরু করেন। তিনি একজন খাঁটি মুসলমান ছিলেন। একজন খাঁটি মুসলমান কোনো লক্ষ্য অর্জনের জন্য যেমন নিয়ম অনুযায়ী কাজ করেন, তেমনি আবার কামনা করে থাকেন। ইবনে সিনা কোনো বিষয়ে যখন বুঝতে পারতেন না, তখন 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের সাহায্য চাইতেন। কান্নাকাটি করে বলতেন, হে আল্লাহ, তুমি আমার জ্ঞানের দরজাকে খুলে দাও। আল্লাহ পাক পরম দয়ালু, বান্দার কাতর আবেদন মঞ্জুর না করে থাকতে পারেন না। কাজেই ইবনে সিনার দোয়া কবুল হতো। ইবনে সিনা যখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়তেন, তখন অমীমাংসিত প্রশ্নগুলো তার মানসপটে স্বপ্নের মতো ভাসত। তার জ্ঞানের দরজা খুলে যেত। ঘুম থেকে উঠে তিনি সমস্যার সমাধান করে ফেলতেন। একজন বিখ্যাত চিকিৎসক হিসাবে সর্বত্র তার নাম ছড়িয়ে পড়ে। তিনি জটিল রোগের চিকিৎসায় সাফল্য লাভ করেন। বুখারায় তখন বাদশাহ ছিলেন নূহ বিন মনসুর। তিনি একবার এক কঠিন রোগে আক্রান্ত হন। চিকিৎসা জগতের চুনোপুটি থেকে শুরু করে রাঘব বোয়ালদের কেউই তাকে সুস্থ করে তুলতে পারছিলেন না। বাদশাহ ইবনে সিনার সুখ্যাতি শুনেছেন, তাই তাকে ডেকে পাঠালেন। ইবনে সিনা বাদশাহকে গভীরভাবে পর্যবেক্ষণ করে তার রোগ সম্পর্কে অবহিত হলেন। পরে মাত্র কয়েকদিনের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। বাদশাহ ইবনে সিনার ওপর খুবই খুশি হলেন। তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি পেলে খুশি হবেন? ইবনে সিনা বললেন, জাহাপনা, লাইব্রেরি বই পুস্তক যদি আমাকে পাঠ করার সুযোগ দেন তবে আমি সবচেয়ে বেশি খুশি হব। বাদশাহ সেই সুযোগ দিলেন। ইবনে সিনা লাইব্রেরির সব বই মুখস্থ করে ফেলেন। মাত্র 19 বছর বয়সে তিনি জ্ঞানের সকল দিক ও বিভাগে অসামান্য পাণ্ডিত্য অর্জন করেন। তিনি বিজ্ঞান, দর্শন, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, গণিত, জ্যামিতি, ন্যায়শাস্ত্র, খোদাতত্ত্ব, চিকিৎসা বিজ্ঞান, কাব্য ও সাহিত্য বিষয়ে অসীম জ্ঞান লাভ করেন। 21 বছর বয়সে তিনি আল মুজমুয়া নামে একটি বিশ্বকোষ রচনা করেন। এর মধ্যে গণিত ছাড়া সকল বিষয় লিপিবদ্ধ করেন। ইবনে সিনার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন 1001 সালে। এ সময় ইবনে সিনার বয়স ছিল 22 বছর। পিতার মৃত্যুর পর তার জীবনে শুরু হয় রাজনৈতিক দুর্যোগ। তিনি সকলের অনুরোধে পিতার পদে বসেন, কিন্তু তিনি বেশি দিন খোরাসানে শাসনকর্তার পদে থাকতে পারলেন না। গজনির সুলতান মাহমুদ খোরাসান দখল করে নেন। ফলে 1004 খ্রিস্টাব্দে তিনি খাওয়ারিজমে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। এ সময় খাওয়ারিজমের বাদশাহ ছিলেন মামুন বিন মাহমুদ। ইবনে সিনা সেখানে 1010 খ্রিস্টাব্দ পর্যন্ত নির্বিঘ্নে কাটান।
ইবনে সিনার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়লে গজনির সুলতান মাহমুদ জ্ঞানী গুণীদের খুব পছন্দ করতেন। তিনি তাদের সম্মানে তার দরবারে স্থান দিতেন। তিনি পণ্ডিত লোকদের মণিমুক্তা উপহার দিতেন। সুলতান মাহমুদ ইবনে সিনার 40টি প্রতিকৃতি তৈরি করে সমগ্র ইরান ও এশিয়া মাইনরের রাজাদের কাছে পাঠান। ইবনে সিনাকে যেন গজনিতে পাঠানো হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। খাওয়ারিজমের বাদশাহ মামুন বিন মাহমুদরের কাছেও সুলতান মাহমুদের লোক এলো। তার কাছে সুলতানের পত্র হস্তান্তর করা হলো। পত্রে পরোক্ষভাবে নির্দেশ দেয়া হয়। ইবনে সিনা ছিলেন স্বাধীন চেতা। তার আত্মমর্যাদাবোধ ছিল প্রবল। তিনি ধন সম্পদের লোভ করতেন না, বরং জ্ঞান অর্জনই ছিল তার জীবনের লক্ষ্য। তিনি সামান্য টাকা পয়সার বিনিময়ে মান সম্মান ও স্বাধীনভাবে চলাফেরার অধিকার বিকিয়ে দিতে রাজি ছিলেন না। তিনি অন্যায়ভাবে কারো কাছে মাথা নত করতে জানতেন না। গজনির সুলতান মাহমুদ সে যুগে মহাপ্রতাপশালী বাদশাহ ছিলেন। তার দুর্দান্ত প্রতাপে অন্যান্য রাজা বাদশাহগণ পর্যন্ত থরহরি কম্পমান থাকতেন। তাই গজনিতে গেলে হয়তো স্বাধীনভাবে মর্যাদার সাথে চলাফেরা করতে পারবে না, এই ভয়ে ইবনে সিনা সেখানে যেতে চাননি। খাওয়ারিজমে থাকা নিরাপদে নয় ভেবে তিনি 1015 খ্রিস্টাব্দে অনিশ্চিত পথে যাত্রা শুরু করেন। প্রথমে আবিওয়াদি, পরে তুষ, নিশাপুর ও শেষে গুরুগাঁও যান। এখানে এসে তিনি বিভিন্ন বিষয়ে গবেষণামূলক গ্রন্থ রচনা করতে থাকেন। কিন্তু রাজনৈতিক কারণে কোনো এক স্থানে বেশি দিন থাকা তার পক্ষে সম্ভব ছিল না। নিরাপদ আশ্রয়ের জন্য তিনি ঘুরে বেড়ান গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে। শেষে এলেন রাও প্রদেশ। সেখানে গ্রন্থ রচনা শুরু করেন। কিন্তু তার জ্ঞান, বুদ্ধি ও মর্যাদা দেখে রাজার সভাসদদের মধ্যে অনেকে ঈর্ষান্বিত হয়ে পড়েন। তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। এতে বিরক্ত হয়ে তিনি প্রথমে কাজভিন এবং পরে হামাদান শহরে যান। হামাদানে ইবনে সিনা তার বিখ্যাত গ্রন্থ আশ-শিফা ও আল কানুন লেখায় হাত দেন। হামাদানে তিনি রাজনৈতিক আশ্রয় নেন। সেখানকার বাদশাহ শামস উদ দৌলা সে সময় মারাত্মক রোগে আক্রান্ত হন। ইবনে সিনা 40 দিন চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন। ইচ্ছা না থাকলেও অনেক সময় ঘটনাক্রমে অনেককে অনেক কিছু করতে হয়। ইবনে সিনাকে বাধ্য হয়ে হামাদানের রাজনীতিতে জড়িয়ে পড়তে হলো। তিনি বাদশাহ শামস উদ দৌলার মন্ত্রী নিযুক্ত হন। তার জ্ঞান, বুদ্ধি ও কর্মদক্ষতার কারণে তিনি রাজ দরবারে অনেকের ঈর্ষার পাত্রে পরিণত হন। এ সময় তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়। এমনকি তার বিরোধীপক্ষ সেনাবাহিনীকেও তার বিরুদ্ধে বিদ্রোহী করে তোলে। তারা ইবনে সিনার মৃত্যুদণ্ড দাবি করে। বাদশাহ ইবনে সিনার বিরুদ্ধে কিছু লোকের ষড়যন্ত্র বুঝতে পারলেও সৈন্যদের দাবি অগ্রাহ্য করার মতো অবস্থা তার ছিল না। অপরদিকে তিনি ইবনে সিনাকে হত্যা করতে পারলেন না। কাজেই ইবনে সিনাকে এ সময় 50 দিন লুকিয়ে থাকতে হয়। এ সময় তাকে দুঃখ কষ্টের মধ্যে কাল কাটাতে হয়েছে। পরবর্তীতে বাদশাহ পুনরায় অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কোনো চিকিৎসকে তার রোগ নিরাময়ে সমর্থ হলেন না। ফলে সৈন্যরা ইবনে সিনাকে খুঁজে বের করেন। তার চিকিৎসায় বাদশাহ সুস্থ হলেন। আবারও ইবনে সিনাকে মন্ত্রী নিযুক্ত করা হয়। কিন্তু বাদশাহ শামস উদ দৌলার ইন্তেকালের পর ইবনে সিনা ইস্পাহানে চলে যান। ইস্পাহানও ইরানের একটি প্রদেশ। সে সময় ইস্পাহানের শাসক ছিলেন আলাউদ্দৌলা। তিনি ইবনে সিনাকে পেয়ে ভারী খুশি হন। ইবনে সিনার জ্ঞান বিজ্ঞানের চর্চার যাবতীয় ব্যবস্থা করে দেন। ফলে ইবনে সিনা সেখানে শান্তভাবে গবেষণা কাজে নিজেকে নিয়োগ করেন। ইবনে সিনা তার সুবিখ্যাত গ্রন্থ আশ-শিফা ও আল কানুনের অসমাপ্ত লেখা সেখানেই শেষ করেন। আল কানুন গ্রন্থটি চিকিৎসা বিজ্ঞানে এক বিপ্লব এনে দেয়। এত বিশাল গ্রন্থ সে যুগে আর কেউ রচনা করতে পারেনি। এটি ল্যাটিন, ইংরেজি, হিব্রু প্রভৃতি ভাষায় অনুবাদ করা হয়। ইউরোপের মেডিকেল কলেজগুলোতে আল কানুন গ্রন্থটি বহুকাল যাবৎ পাঠ্য ছিল। আল কানুন 5টি বিশাল খণ্ডে বিভক্ত। পৃষ্ঠা সংখ্যা 4 লাখেরও বেশি। গ্রন্থটিতে শতাধিক জটিল রোগের কারণ, লক্ষণ ও পথ্যাদির বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। প্রকৃতপক্ষে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হলেন ইবনে সিনা। আশ-শিফা দর্শন শাস্ত্রের একটি অমূল্য গ্রন্থ। এটি 20 খণ্ডে বিভক্ত। এতে রাজনীতি, অর্থনীতি, প্রাণীতত্ত্ব ও উদ্ভিদতত্ত্ব সহ যাবতীয় বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইবনে সিনা পদার্থবিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব, জ্যামিতি, গণিত, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিষয়ে প্রায় শতাধিক গ্রন্থ রচনা করেন। তিনি মানুষের কল্যাণ ও জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য আজীবন পরিশ্রম করেন। জ্ঞানের সন্ধানে বহু জায়গা ভ্রমণ করেছেন। ইবনে সিনা প্রথম মেনেঞ্জাইটিস রোগটি শনাক্ত করেন।
পানি ও ভূমির মাধ্যমে যেসব রোগ ছড়ায় সেগুলো তিনি আবিষ্কার করেন। সময় ও গতির মধ্যে বিদ্যমান সম্পর্কের কথা তিনিই প্রথম আবিষ্কার করেন। এই দুইটি অবিস্মরণীয় বইয়ের লেখক তিনি। ইবনে সিনা আলকেমির বিরোধী ছিলেন। বলে রাখা ভালো যে আলকেমি ছিল সমকালীন এক শাস্ত্র, যে শাস্ত্রে বিভিন্ন ধাতুকে সোনায় রূপান্তরিত করার চেষ্টা চালানো হয়েছিল। ইবনে সিনা বিশ্বাস করতেন যে বিভিন্ন ধাতুর বিভিন্ন বাহ্যিক রূপের কারণ হলো তাদের অভ্যন্তরীণ গঠন। ভারতের প্রাক্তন নবাব লাইব্রেরিতে রামপুরে অবস্থিত আলকেমির উপর তার একটি পাণ্ডুলিপি আছে। কিন্তু দুঃখজনকভাবে 13 শতকের ইবনে আবি উসাইবিয়া এই পাণ্ডুলিপির কথা উল্লেখ করেননি। ইবনে সিনা ছিলেন আবু বকর আল বারিকির ছাত্র। 1005 খ্রিস্টাব্দে তিনি একটি বই তার শিক্ষককে উৎসর্গ করেন। বইটিতে মোট 13টি অধ্যায় আছে। এই বইয়ে রসায়নশাস্ত্র, আলকেমি সম্পর্কিত তার ধারণাগুলো এই বইয়ে স্থান পেয়েছে। ইবনে সিনার মতে ধাতুসমূহের পরস্পর রূপান্তরকরণ সম্ভব নয়, কেননা এরা মূলত বিভিন্ন। মনে হয় তিনি যেন ধাতুর রাসায়নিক প্রক্রিয়ায় বিশ্বাসী ছিলেন না। তার প্রবন্ধ মা দুনিয়া খনিজ পদার্থসমূহ ত্রয়োদশ শতাব্দীর পর্যন্ত ইউরোপে ভূতত্ত্ব বিষয়ে ধ্যান ধারণার একমাত্র উৎস ছিল। তার ট্রিয়েটিস অফ মিনারেলস আরেকটি উল্লেখযোগ্য অবদান। ইবনে সিনা তার বইগুলোতে বিভিন্ন ঔষধ প্রস্তুতির বর্ণনা করেছেন, যেমন সালফার ঔষধ, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, ক্যালসিয়াম পলিসালফাইড, কপার ও সোনার ভস্মীকরণ, সালফারের তরলীকরণ, সাদা সালফারের প্রস্তুতি প্রভৃতি। ইংরেজিতে এই প্রস্তুতি সম্পর্কে বলা হয়েছে, দি প্রিপারেশন অফ elixir from sulfur most probably refers to the formation of acid of sulfur since it has mentioned that with careful concentration of the product its activity of highly increased. পদার্থ বিজ্ঞানে ইবনে সিনার অবদান। ইবনে সিনাকে চিকিৎসা শাস্ত্রে অবদানের জন্য পরিচিত হলেও তার বিভিন্ন বিষয়ে প্রবল আগ্রহ ছিল এবং এটা আশ্চর্যজনক যে খুব কম সংখ্যক লোকই জানে যে ইবনে সিনা জড়তা সম্পর্কে যে ধারণা দিয়েছিলেন তা নিউটনের জড়তার ধারণা থেকে কম নয়। ইবনে সিনা তার বই আল কিতাব আল নাজাতে লিখেছিলেন, কেউ নিজে নিজে নড়াচড়া বা নিজে নিজে স্থির হতে পারে না, যা জড়তার মূলনীতির একটি পরিষ্কার ব্যাখ্যা। তিনি আরও লিখেছিলেন যে বলকে কেবলমাত্র তার ফলাফল দ্বারা ব্যাখ্যা করা যায়। এই উক্তিরই ব্যাখ্যা হল নিউটনের F = ma, যা নিউটনের গতির সূত্র নামে পরিচিত। এটা জানা যায় যে কোনো বস্তুর ভর এর জড়তার পরিমাপক এবং বল এর সাপেক্ষ ছাড়া বস্তুর ভর অর্থহীন। এই বলই যার উপর কাজ করে তাতে ত্বরণ সৃষ্টি করে। সুতরাং কোনো বস্তুর ভর কেবলমাত্র তার উপর প্রযুক্ত বলের মাধ্যমে নির্ণয় করা যায়। সর্বোপরি যদি ইবনে সিনার বক্তব্যগুলো একসাথে দেখা যায় তাহলে বোঝা যায় যে তিনি ছিলেন গতিসূত্রের ধারণাদাতা, যা পরবর্তীতে নিউটনের গতিসূত্রের স্বীকার্য নামে পরিচিতি লাভ করে। ইবনে সিনা আরও বলেন যে কোনো একটি সরল যন্ত্রে ক্ষমতা হিসেবে যা পাওয়া যায় তা হলো হারানো গতির সমান, যা বর্তমানে শক্তির সংরক্ষণশীলতা নীতি হিসেবে পরিচিত। জে উইন্টার পরে অন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল কোয়েশ্চেন্স এ বলেন, ইবনে সিনার দৃষ্টিভঙ্গিতে তার সময়ের অন্যদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। উদাহরণস্বরূপ তিনি আলোকে উজ্জ্বল কণার উৎসের সরণ হিসেবে বিবেচনা করেন যা একটি নির্দিষ্ট বেগে ভ্রমণ করে। তিনি স্পেসিফিক গ্র্যাভিটি এর উপর অনুসন্ধান করেন। তিনি বলেন, আলোক অনুভূতির কারণ যদি আলোক কেন্দ্র হতে আলোক কণা বিচ্ছুরণ হেতু হয় তবে আলোকের গতি সসীম থাকবে। তিনি নির্দিষ্ট ওজনেরও আলোচনা করেছেন। তিশা রিসালা ফি হিকমাতি ওয়াত তারিয়াহ নামক গ্রন্থে তিনি পদার্থবিদ্যা বিষয়ক বিভিন্ন সমস্যার পৃথক পৃথক আলোচনা করেছেন। ইবনে সিনার নিকট পদার্থবিদ্যা একটি চিন্তামূলক শিল্প, যার দ্বিবিধ বিষয়বস্তু আছে: 1. বাস্তবে স্থিত বস্তুসমূহ, 2. এবং ধারণাগত বস্তুসমূহ। পদার্থবিদ্যায় তিনি গতি, মিলন, শক্তি, শূন্যতা, অসীমতা, আলোক ও উত্তাপ সম্বন্ধে আলোচনা করেছেন। তিনি গবেষণা করে গেছেন আপেক্ষিক গুরুত্ব নিয়ে। তিনি ব্যবহার করেছিলেন একটি এয়ার থার্মোমিটার বা বায়ু থার্মোমিটার। ইবনে সিনা ভার্নিয়ার স্কেলের মতো একটি স্কেল উদ্ভাবন করেন যা দিয়ে ক্ষুদ্রাক্ষুদ্র অংশ পরিমাপ করা যেত। জ্যোতির্বিজ্ঞানে ইবনে সিনার অবদান: পর্যবেক্ষণ বিশুদ্ধ করতে হলে বিশুদ্ধভাবে গণনা উপযোগী যন্ত্রপাতির প্রয়োজন। জ্যোতির্বিজ্ঞান আলোচনা করতে গিয়ে বিশুদ্ধতর গণনা করার উপযোগী যন্ত্রপাতি আবিষ্কারের চিন্তায় ইবনে সিনাকে প্রথমে পেয়ে বসে।
এই বিদ্যার প্রতি তার এতই অনুরাগ ছিল যে শেষ বয়সে তিনি গতিশীল পরিমাপ যন্ত্রেরও ন্যায় ভার্নিয়ার সূক্ষ্ম গণনা করার উপযোগী একটি যন্ত্র আবিষ্কার করেন। এর মাধ্যমে যেন যান্ত্রিক সংযোজন নিখুঁতভাবে হয়ে থাকে। এ শাস্ত্রে ইবনে সিনার প্রভূত জ্ঞান ছিল। তিনি কয়েকটি জ্যোতিষ্ক বৃক্ষনাগার স্থাপন ছাড়াও হামাদানে কয়েকটি মানমন্দির নির্মাণ করেছিলেন। গণিতশাস্ত্রেও তার অবদান ছিল। কাস্টিং আউট অফ অ্যান আইনস এর ব্যাখ্যা দেন তিনি। সারা জীবন পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চলে অবস্থান করে শেষ জীবনে তিনি ফিরে আসেন ইরানের হামাদানে। দিনের পর দিন গবেষণার কাজে তিনি ব্যয় করেছেন। এর ফলে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। এ সময় তিনি পেটের রোগে আক্রান্ত হন। একদিন তার এক চাকর ঔষধের সাথে আফিম মিশিয়ে দেয়। আফিমের বিষক্রিয়ায় তার জীবনী শক্তি শেষ হয়ে আসে। 1037 সালে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা ইন্তেকাল করে। হামাদানে তাকে কবর দেয়া হয়। এই মহান চিকিৎসা বিজ্ঞানীকে এখনো মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলেই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।